প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে দ্বাদশ অধ্যায়ের অর্থাৎ পারিবারিক বাজেট সম্পর্কিত একটি অঙ্ক করে দেখাবো। জনাব আহসান হাবিব 12,000 টাকা বেতনে অর্থাৎ মাসে 12,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। এছাড়া তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসেবে মাসে 5,000 টাকা সম্মানী পান। 2017 সালের 1 জানুয়ারি তারিখে তার পরিবারের নগদ তহবিল 2 লক্ষ টাকা এবং ডিপিএসে জমা 1 লক্ষ টাকা। উক্ত বছরে তার পরিবারের অন্যান্য লেনদেন নিম্নরূপ, যেমন খাদ্য সামগ্রী ক্রয় আছে, বাড়ি ভাড়া আছে, দৈনন্দিন বাজার খরচ, আসবাবপত্র, মুদি ও মণিহারি, তারপর গহনা ক্রয় আছে, ডিপোজিট পেনশন স্কিমে জমা, পোশাক ক্রয় আছে। তো এই এন্ট্রিগুলো দেখা যাচ্ছে যেমন নিচের এই এন্ট্রিগুলো 2017 সালের 1 জানুয়ারি তারিখে। আর উপরে যে এন্ট্রিগুলো আছে সেটা হচ্ছে আয়ের অংশ। ক নম্বর কোয়েশ্চেনে আমাদের পারিবারিক তহবিল নির্ণয় করতে হবে, আর খ নং কোয়েশ্চেনে সমাপনী নগদ তহবিল, আর গ নং কোয়েশ্চেনে পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করে দেখাতে হবে। পারিবারিক তহবিল কিভাবে নির্ণয় করে? পারিবারিক তহবিল নির্ণয় করার নিয়ম হচ্ছে পরিবারের প্রারম্ভিক সম্পদ থেকে আমরা প্রারম্ভিক দায়ের অংশ মাইনাস করে দেব। তো প্রারম্ভিক সম্পদ যদি আমরা দেখি তাহলে এখানে কি কি সম্পদ আছে দেখো। 2017 সালের 1 জানুয়ারি তারিখে তার পরিবারের নগদ তহবিল ছিল 2 লক্ষ টাকা আর ডিপিএসে জমা ছিল 1 লক্ষ টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু নগদ টাকা এবং ডিপিএসে জমার অংশ দেওয়া আছে কিন্তু এখানে কোনো দায়ের অংশ দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমরা দায়ের অংশ যেহেতু পাইনি তাহলে এক্ষেত্রে সম্পদের পাশটুকু কমপ্লিট করব। যেমন হাতে নগদ লিখব 2 লক্ষ টাকা, ডিপিএসে জমা লিখব 1 লক্ষ টাকা, তাহলে একসাথে যোগ করলে পাবো 3 লক্ষ টাকা। যেহেতু এখানে দায়ের পাশটাই, সুতরাং এই অংশটুকুই হচ্ছে পারিবারিক তহবিল। এভাবে তোমরা ক নং কোয়েশ্চেনের অ্যান্সার দেবে। খ নং কোয়েশ্চেনে বলেছে সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। তো সমাপনী নগদ তহবিল নির্ণয় করতে গেলে আমাদেরকে এরকম একটি চার্ট করতে হবে। সেই চার্টের নাম হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। তো প্রাপ্তি ও প্রদান হিসাবের মধ্যে আমরা দুইটা পাশ পাই, একটা হচ্ছে প্রাপ্তির অংশ আর একটা হচ্ছে প্রদানের অংশ। প্রাপ্তি বলতে কী কী বোঝায়? দেখা যায় যে বিগত বছরের যে হাতে নগদ টাকা ছিল সেটাও আমরা প্রাপ্তির অংশে নিয়ে আসবো, যেগুলো হাতে নগদ নামে। যেমন 2017 সালের জানুয়ারির 1 তারিখে যেটা ছিল সেই অংশটুকু আমরা প্রাপ্তির পাশে দিয়ে শুরু করব। এরপর এই বছরে আর কী কী বাবদ টাকা পাওয়া গিয়েছে সেই অংশগুলো উঠাবো। যেমন এই বছরে আমরা পাই বেতনের অংশ। বেতন আছে এখানে প্রতি মাসে 12,000 করে, যেহেতু প্রতি মাসে 12,000 করে আছে তার মানে 12 মাসে 1,44,000 টাকা। এরপর সম্মানী ভাতা আছে, যেটা পার্ট টাইম লেকচারার হিসেবে ইনকাম হয়, সেই সম্মানী ভাতা আছে 5,000 করে মাসে, তো 12 মাসে 60,000 টাকা। তো এই অংশগুলো হচ্ছে প্রাপ্তির পাশে বসবে। তো প্রাপ্তির পাশের যোগফল যদি বের করি তাহলে আমরা পাই 4,04,000 টাকা। এরপর আসি প্রদানের পাশে। প্রদানের পাশে কী কী আছে? যেমন খাদ্য সামগ্রী ক্রয় আছে,
তারপর বাড়ি ভাড়া প্রদান আছে। এগুলো সব যে বাবদ আমাদের টাকাগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে তো অন্যান্য সময় তো অঙ্ক করেছো, এটা হলো সম্পূর্ণ একটি পরিবারের অংশ। তো একটি পরিবারে কী কী বাবদ ব্যয় হতে পারে, মূলধন জাতীয় ব্যয়ও আছে এর মধ্যে, তারপর মুনাফা জাতীয় ব্যয়ও, সবগুলো ব্যয় একসাথেই প্রদানের মধ্যে আনবে। তো এক্ষেত্রে খাদ্য সামগ্রী ক্রয় টাকা দেওয়া আছে 30,000, বাড়ি ভাড়া প্রদান আছে 80,400, দৈনন্দিন বাজার খরচ আছে 24,000, আসবাবপত্র ক্রয় আছে 15,000, মুদি ও মণিহারি বিল আছে 2,500, গহনা ক্রয় আছে 60,000, ডিপোজিট পেনশন স্কিমে জমা আছে 24,000, পোশাক ক্রয় আছে 11,000। এখন আমরা যদি দেখি প্রাপ্তির পাশের যোগফল আছে এখানে 4,04,000, আর প্রদানের পাশের যোগফল একটু কম হবে। যেই পরিমাণে কম সেই অংশটি হচ্ছে উদ্বৃত্ত বা হাতে নগদ, যেটা 31/12/17 হবে, অর্থাৎ সমাপনী হাতে নগদ যেটা আছে, যেটা সমাপনী নগদ তহবিলও বের বলতে পারো। যদি বলে নগদ উদ্বৃত্তের পরিমাণ বের করো তাহলে এইভাবে তোমরা বের করবে। তো ডিফারেন্ট করে যে টাকা হবে সেটি হচ্ছে উদ্বৃত্ত বা হাতে নগদ, যেটা আমরা সমাপনী হাতে নগদ বলে থাকি। তাহলে সমাপনী হাতে নগদ বা উদ্বৃত্তের অংশ আমরা কত পাচ্ছি এখানে? এই অংশের মধ্যে 1,57,100। তাহলে তোমরা কি বুঝলে? সেটা হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব করার মাধ্যমে আমরা সমাপনী হাতে নগদ বা সমাপনী উদ্বৃত্ত, বা যদি বলা হয় যে বছর শেষে হাতে নগদ কত, সেটা আমরা বের করতে পারি। এরপর আসি গণন কোয়েশনে। গণন কোয়েশনে বলেছে উক্ত পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো। তাহলে আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করতে গেলে আমাদেরকে আয় বিবরণী প্রস্তুত করতে হবে। আয় বিবরণীকে আমরা দুইটা ভাগে ভাগ করব, সেটি হচ্ছে একটি হচ্ছে আয়ের পাশ, আরেকটা হচ্ছে ব্যয়ের পাশ। আয় থেকে আয়ের অংশটা যেটা আছে, আয় থেকে যদি ব্যয়ের পাশ বেশি থাকে তাহলে সেটা হচ্ছে ব্যয়ের উদ্বৃত্ত, আর যদি আয়ের পাশ বেশি থাকে সেটা হচ্ছে আয়ের উদ্বৃত্ত। তাহলে এই অঙ্কের মধ্যে আমরা কি পাচ্ছি? আয়সমূহের অংশে যেমন বেতন বাবদ আয় আছে, ভাতা বাবদ আয় আছে। বেতন বাবদ আয় আমরা প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে পেয়েছিলাম 1,44,000, সেই অংশটা এখানে নিয়ে আসবে। তারপর ভাতা, সম্মানী ভাতা যেটা আছে, অর্থাৎ পার্ট টাইম লেকচারার হিসেবে 60,000 টাকা পান। তো এখন টোটাল এই দুটি ছাড়া আর কোনো আয় না থাকার কারণে এই দুটি আমরা একসাথে যোগ করব, তাহলে পাবো 2,04,000 টাকা। এরপর আসি ব্যয়ের অংশ। ব্যয়ের অংশের মধ্যে যেগুলো মুনাফা জাতীয় ব্যয় সেই অংশগুলো নিয়ে আসবো, আর মূলধন জাতীয় ব্যয়গুলো এখানে নিয়ে আসবো না, শুধুমাত্র মুনাফা জাতীয় ব্যয়গুলো। যেমন মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আছে খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা, বাড়ি ভাড়া প্রদান আছে 80,400, দৈনন্দিন বাজার খরচ আছে 24,000, মুদি ও মণিহারি বিল আছে 2,500, পোশাক ক্রয় আছে 11,000। তো একসাথে যদি আমরা এখন যোগ করি, যোগ করলে পাবো 1,47,900। তো আগের টাকা ছিল, অর্থাৎ আয়ের পাশ ছিল 2,04,000, সেই 2,04,000 থেকে আমরা যদি 1,47,900 বিয়োগ করি তাহলে কত পাবো? তাহলে আমরা এই অংশের মধ্যে পাবো 56,100 টাকা। এই 56,100 টাকাকে, যেহেতু এখানে আয়ের পাশ বেশি, তো একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে আয়ের পরিমাণ বেশি থাকলে এটা হচ্ছে আয়ের উদ্বৃত্ত, আর ব্যয়ের পরিমাণ বেশি থাকলে এটা হচ্ছে ব্যয়ের উদ্বৃত্ত। যেহেতু আয়ের পরিমাণ বেশি, আমরা তাহলে এটাকে আমরা আয়ের উদ্বৃত্ত হিসেবে লিখব। তাহলে এখানে আমরা কত অ্যান্সার পাই? 56,100 টাকা।
তো এটাই হচ্ছে আয় বিবরণীর আয়ের উদ্বৃত্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটি বাসায় ভালো করে করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। এটাই তোমাদের HW হিসেবে থাকবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায়। আল্লাহ হাফেজ।